পিয়ার পদ্ধতির দাবিতে ৩ দিনের অভিন্ন কর্মসূচি দিল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর, বাগেরহাটে হরতাল পালিত। নারায়ণগঞ্জে একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও ৪ বছরের সন্তানের লাশ উদ্ধার। ঋণগ্রস্ত হয়ে হতাশায় সপরিবারে আত্মহত্যা ধারণা পুলিশের। এবং তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। ১২ জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে মগবাজার আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত ঘোষিত কর্মসূচিগুলো হলো 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল। জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকেই। এদিকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলন করে দলীয় কর্মসূচির ঘোষণা করেন। এ সময় এসব দাবি আদায়ে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিন একই দাবিতে ৩ দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। সচিবালয়ে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে তারা, যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ, মুখে হাত দিয়ে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও থানা নির্বাচন কমিশন অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। এক পর্যায়ে থানা নির্বাচন কমিশন অফিসে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায় আন্দোলনকারীরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানা নির্বাচন কমিশনের অফিসেও বাধা দেয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। দফায় দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে পুলিশ সদস্যরা অবস্থান করতে দেখা গেছে। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালিয়েছে। অগ্নিসংযোগ করেছে উপজেলা অফিসার্স ক্লাবেও। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৩য় দফায় হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সোমবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করেনি। এদিকে পূর্ব ঘোষিত মঙ্গলবার ও বুধবারের অর্থদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও জেলার সব উপজেলায় অর্থদিবস নির্বাচন অফিসের সামনে ওই 2 দিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে কেনাকাটা ও আনন্দ উৎসবে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় তার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের 4 বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা 7টার দিকে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মিম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে 3 জনের লাশ উদ্ধার করে। হাবিবুল্লাহ শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করে। সে থেকে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যার পথ বেছে নেয় শিপলু। সমতি হিসাবে কাজ করছি, ওই পরিচিত ওই হিসাবে ভালো, আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে, ভালো সম্পর্ক ছিল। সমিতি চাকরি করতো, এরা দেখতাম। এরপরে বাসায় ভাড়া থাকতে এটুকুই জানি। আমি বাসায় ছিলাম, আমার ফোন দিছে কয় মন ব্যাপার, ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রথম শুনছি একজন মারা গেছে, পরে কয় কি 3 জনে মারা গেছে। এই শূন্য আসলাম। এই বাসায় আমার নাতির বউ থাকতো, জানতে পারি না ওর বন্ধু আইছে, ওর দরকার ছিল, ফোন দিছে, ফোন ধরে না দেখে আমার মাইয়ার আবার ফোন দিছে, তাই আমার শিবলু দরকার, শিবলু ফোন ধরে রাখো। সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। হাবিবুল্লাহ শিপলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে ঘটনা কি। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই বছর 5টি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা দলের ফুটবল দলের অধিনায়ক আফ্রিদা খন্দকারও রয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, তরুণ স্বেচ্ছাসেবকরা নিষ্ঠা, সাহস, সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। নেতৃত্বে গুণাবলী বিকাশে মনোযোগী হবে। আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি, আমাদের জন্য একটা উদ্যত্ত আহ্বানও। তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্যখাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 2 জন জবানবন্দি দিয়েছেন। এরপরই মামলার যুক্তিতর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। এইদিকে সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন।
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সোমবার সকালে ট্রাইব্যুনালে আসেন আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগ আমলের গুম, খুন, ভিন্নমত দমনে নির্যাতন, পরপর 3টি অবৈধ নির্বাচনের তথ্য। তিনি শেখ হাসিনাকে সেনাবাহিনী বিদ্বেষী বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, 2013 সালে শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার হিসাবে বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। বিগত আওয়ামী সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল। 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় নির্ধারণ করা হয়েছিল পরিকল্পিতভাবে। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বিগত সময়ে স্কাইপ কেলেঙ্কারির কথা তিনি বলেছেন, যে বিদেশ থেকে ডিকটেট করা হতো, পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে, প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে। এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময়ে, অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা, প্রমোশন দেয়া, এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো তিনি বলছেন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 46 জন। দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনে সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল 2। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসা সমূহের 4 বছর মেয়াদী ফাজিল অনার্স 2023 শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকার প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এবছর সারা দেশ থেকে মোট 11,354 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে 10,757 জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ছিল 95.02%। এবার সারা বাংলার খবর। গত বছর 5 আগস্টে পুলিশের লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। নারায়ণগঞ্জে লুট হওয়া 41টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। এসব অস্ত্র উদ্ধার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন জেলার রাজনীতিবিদ, সুশীল ও সমাজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। গত বছর 5 আগস্টের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, 2500 থানা, গোলাপদি তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে লুট হয় 151টি অস্ত্র ও 9025টি গুলি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এখনও 41টি অস্ত্র ও প্রায় 7500 গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। সুশীল সমাজ মনে করছে এসব অস্ত্র হাত বদল হয়ে দুর্বৃত্তদের হাতে রয়ে গেলে এবং এই অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করবে। বিভিন্ন থানাতে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই লুটকৃত অস্ত্র অধিকাংশে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছু অস্ত্র যেটা এখনো বাকি আছে, সেটা শুধুমাত্র পুলিশের ইচ্ছা থাকলে সেটা তারা উদ্ধার করতে পারে, কারণ তারা জানে সেই অস্ত্রগুলো কার কাছে আছে। রাস্তাঘাটে, হাটঘাটে, মাঠঘাটে এখনই যে সন্ত্রাসের যে দূরত্ব, যে প্রভাব, এগুলো আমরা খুব নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা এটা আমরা খুব আতঙ্কে আছি। অস্ত্র বাইরে রাখা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যাদের কাছে অস্ত্র থাকবে তারা একটা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে এবং সেটা আর মিসইউজ করার চেষ্টা করবে। অস্ত্রগুলো তো সাধারণ মানুষ লুট করে নেয়, লুট করেছে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী এবং তারা এটা ব্যবহারও করেছে। আমরা দেখেছি এইসব অস্ত্র ব্যবহার হচ্ছে। তো আমি মনে করি এটা জননিরাপত্তার জন্য অনেক হুমকি এবং নির্বাচনের জন্য তো বটে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু লুটের অস্ত্রই নয়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্সকৃত অস্ত্রও জমা দিতে বলা হয়েছে, যাতে নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় থাকে। যে সকল অবৈধ অস্ত্র আছে এগুলো উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আমাদের কার্যক্রম চলছে। 2009 সালে পরবর্তী এবং 24 সালের অগাস্ট পর্যন্ত যে সকল অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল এবং ওই অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য সরকারের একটি নির্দেশনা ছিল। এখানে অনেক অস্ত্র তারা জমা দিয়েছে এবং যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে সংশ্লিষ্টরা মনে করছে, ভোটের আগে লুটের অস্ত্র উদ্ধারে শতভাগ সফলতা না আসলে আগামী নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই লুটের অস্ত্র উদ্ধার সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টিতে নিয়ামক হিসাবে কাজ করবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো ও ডাইভিং প্রতিযোগিতা 2025। বানৌজা হাজী মহসিনের তত্ত্বাবধানে নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাসারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। 5 দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট 122 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী দলের অংশগ্রহণে 100 মিটার চিৎ সাঁতার এবং 100 মিটার দলগত মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটিতেই বাংলাদেশ নৌবাহিনী প্রথম এবং সেনাবাহিনী দ্বিতীয় স্থান লাভের কৃতিত্ব অর্জন করে। আর এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পিআর পদ্ধতির দাবিতে 3 দিনের অভিন্ন কর্মসূচি দিল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর। বাগেরহাটে হরতাল পালিত। নারায়ণগঞ্জে একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও 4 বছরের সন্তানের লাশ উদ্ধার। ঋণগ্রস্ত হয়ে হতাশায় সপরিবারে আত্মহত্যা ধারণা পুলিশের। এবং তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।